আব্দুস সালাম রাজধানীর তেজগাঁও দক্ষিণ কুনিপাড়া আলেক জামে মসজিদের মুয়াজ্জিম হিসেবে কাজ করছেন ৫ বছর ধরে। ফজর থেকে এশা ১৬ ঘন্টার বেশি সময় কাটে তার এই মসজিদে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন আব্দুস সালামের ছেলেমেয়ে সহ ৫ সদস্যের পরিবার। ১৪ বছরে তার বেতন হয়েছে মাত্র ১১,৫০০ টাকা। ২০১০ থেকে মুয়াজ্জিনের দায়িত্ব আছে। তখন মসজিদে আমার বেতন ছিল ৮,০০০ টাকা। ঢাকা আসার পরে ১১,৫০০ টাকা বেতন পাই। এরপরে আমার খানা দানা ১১,০০০ ভিতরে ২৪ ঘন্টা আমরা মেহনত করে আসতেছি, দিনে খেদমত করে আসতেছি। আমরা তো ইমাম মুয়াজ্জিন সকলেই অবহেলিত। মুয়াজ্জিনের কাজ আজান দেয়া হলেও নিজ দায়িত্বে মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন। ঘড়ির কাঁটা মেনে দিতে হয় আজান। আব্দুস সালামের মতো হাফেজ মোহাম্মদ আবু সাইদেরও একই অবস্থা। ২২ বছর ধরে একাজমতে আছি, পাশাপাশি আজানও দিই, পাশাপাশি ইমামতি করি, বাচ্চাদের পড়াই। বর্তমানে এই বেতনে আমাদের চলে না। মসজিদ কমিটি যতটুকু পারতেছেন ততটুকু আমাদের জন্য দায়িত্ব করছে না। ভোর ফজর নামাজ থেকে রাত ইশা পর্যন্ত নামাজ পড়ানো, এটা ইমামদের প্রতিদিনকার রুটিন। ২ ঈদেও নেই ছুটি। মসজিদের জন্য নিবেদিত হলেও তাদের মাসে যে বেতন দেওয়া হয় তা অন্য পেশার তুলনায় অতি নগণ্য। আলহামদুলিল্লাহ আমরা এই কাজে আছি। তো দীর্ঘদিন যাবৎ এই কাজে থাকার এবং এর পিছনে মেহনত করা, এটা যেমন আমার শুকরিয়ার বিষয়, পাশাপাশি আমাদের বেতন যেটা নির্ধারণ করা হয়েছে মাসিক, এটা দিয়ে আসলে এই পরিবার চালিয়ে নিজে চলা এটা অনেক কষ্টকর। এ তো শহরে থাকা ইমাম মুয়াজ্জিনদের গল্প। গ্রামে সামান্য বেতনে সংসার চালাতে হয় তাদের। স্বল্প টাকায় জীবন চললেও দাবি আদায়ে রাস্তায় নামেন না ইমাম মুয়াজ্জিনরা। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা। কৃষি শিক্ষা ও গবেষণার ব্রত নিয়ে ময়মনসিংহে ১৯৬১ সালে যাত্রা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের। প্রতিষ্ঠার শুরু থেকে ছিল ছাত্র রাজনীতি, কিন্তু আধিপত্য বিস্তার নিয়ে হানাহানিতে অকালে ঝরেছে অন্তত ১৫ প্রাণ। জুলাই বিপ্লবে আওয়ামী লীগ সরকারের পতনের পর এখন ছাত্রলীগ শূন্য ক্যাম্পাস। শিক্ষার্থীদের দাবির মুখে প্রশাসন সব ধরনের রাজনীতি নিষিদ্ধ করলেও বাস্তবতা ভিন্ন। মিছিল মিটিং সহ ক্যাম্পাসের নানা কার্যক্রম চালিয়ে যাচ্ছে ছাত্রদল। নিষিদ্ধ নয়, প্রয়োজনীয় সংস্কারের পর ছাত্র রাজনীতি চায় তারা। বাংলাদেশ যদি আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে তরুণ নেতৃত্ব লাগবে, যে নেতৃত্ব একমাত্র বিশ্ববিদ্যালয় থেকেই গড়ে তোলা সম্ভব। সেক্ষেত্রে সংস্কারের মাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে রাজনীতি চালু হোক, আমরা এটাই দাবি করছি। মিছিল মিটিং না করলেও দাওয়াতি কার্যক্রম, বৃত্তি প্রদান সহ নানাভাবে শিক্ষার্থীদের কাছে যাচ্ছেন ইসলামী ছাত্র শিবিরের নেতারা। অতীতের লেজুর বৃত্তির ধারা ভেঙে শিক্ষার্থী বান্ধব ছাত্র রাজনীতি চালুর দাবি তাদের। আমরা চাই যে ছাত্র রাজনীতিকে আবার নতুন করে গড়ে তোলা হোক। লেজুর ভিত্তিক বলেন অথবা যে প্রচলিত যে ছাত্র রাজনীতি আছে সেটাকে ভেঙে চুরে ছাত্র বান্ধব ছাত্র রাজনীতি হওয়া দরকার। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও ছাত্র ইউনিয়ন নেতারাও বলছেন তারা ছাত্র রাজনীতির পক্ষে, তবে বন্ধ করতে হবে টেন্ডারবাজি, চাঁদাবাজি, হল দখল, গণরুম গেস্টরুম কালচার। ভয়াল যে বিষয়গুলো ছিল, গণরুম গেস্টরুম, এগুলা এই কালচারগুলো থেকে বেরিয়ে এসে সুষ্ঠু রাজনীতির যে চর্চা সেটা এই ক্যাম্পাসে চালু করতে সবরা। প্রতিবাদের যে ভাষা, একটা বিশ্ববিদ্যালয়ে এখানে যে অগণতান্ত্রিক বিভিন্ন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়, এটার বিরুদ্ধে কথা বলতে গেলে কিন্তু একটা গণতান্ত্রিক শক্তি প্রয়োজন, একটা মত প্রকাশের স্বাধীনতার প্রয়োজন। এই বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো কমিটি নেই, তবে আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা বলছেন গণতান্ত্রিক ধারা ও প্রশাসনের একমুখী নীতির বিরুদ্ধে কথা বলার জন্য হলেও রাজনীতির প্রয়োজন। যে কোনো বিশ্ববিদ্যালয়ের অন্যায় অবিচার, যে কোনো কিছুর বিরুদ্ধে কথা বলতে হলে, যে কোনো অনিয়মের বিরুদ্ধে কথা বলতে হলে এখানে রাজনীতি থাকা অবশ্যই প্রয়োজন। এখানে রাজনীতি নিষিদ্ধ করে দিয়ে আমার কোনো ভালো কিছু আনা যায় না। আসলে ক্যাম্পাসে রাজনীতির ইস্যুতে ছাত্র সংগঠনগুলোর সুরেই কথা বলছেন উপাচার্য। রাজনীতি তো বন্ধ করাটা সমাধান নয়। সমাধান হলো রাজনীতির মধ্যে যে খারাপ জিনিসগুলো আছে, যেগুলোর কারণে খারাপ অবস্থা, সেই জিনিসগুলোকে ডিলিট করা বা সেই জাতীয় জিনিসগুলো সংস্কার করা। ছাত্রদের অবশ্যই প্রয়োজন আছে দেশের স্বার্থে, তাদের ভালো বিকাশের জন্য।
এবং সেটা হবে পরিশীলিত ওয়ে, নিয়মতান্ত্রিক ওয়েতে, নীতির ভিত্তিতে। আর যেন হল দখল, চাঁদাবাজি, র্যাগিংয়ের নামে নিপীড়ন না হয় সে ব্যাপারে প্রশাসনকে সতর্ক থাকার তাগিদ সবার। ডিবিসি নিউজ ডেস্ক। মেঘ পাহাড়ে লুকোচুরি দেখতে ভ্রমণ পিপাসুদের পছন্দের প্রথম দিকেই থাকে মেঘের রাজ্য সাজেক। কয়েকদিন আগে ভয়াবহ আগুনে পুড়ে যায় এই পর্যটন কেন্দ্রের কটেজ, রিসোর্ট, রেস্তোরাঁ সহ প্রায় শতাধিক স্থাপনা। আগুন লাগার পর সাজেক ভ্রমণে পর্যটকদের নিরুৎসাহিত করে জেলা প্রশাসন। এতে পর্যটক শূন্য হয়ে পড়ে সাজেক। এই ভ্রমণ কেন্দ্রের প্রায় 4 ভাগের 3 ভাগ অক্ষত থাকলেও আর্থিক ক্ষতির মুখে পড়েন সবাই। পর্যটক না আসায় লোকসানের শঙ্কা দেখা দেয় ব্যবসায়ীদের মধ্যে। তবে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। সাজেকে বাড়ছে পর্যটক সমাগম। ভ্রমণ পিপাসুরা পোড়া স্থাপনা দেখে মন খারাপ করলেও প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখে অনুভব করছে প্রশান্তি। সাজেকে আসলে মূলত আসা হয় আসলে মেঘকে এখন আসলাম, দেখলাম মোটামুটি খুব একটা ইফেক্ট পড়ে নাই, কারণ এখানে দর্শনার্থী অনেক আছে। আগুন লাগার পর আবারও পর্যটক আসতে শুরু করায় খুশি স্থানীয় ব্যবসায়ীরা। পর্যটকদের জন্য সব প্রস্তুতির কথা জানান তারা। তাৎক্ষণিকভাবে যে পর্যটকের যে শূন্যতা হওয়ার কথা বা একটা ব্যাপারটা উঠেছে, সেই জিনিসটা দূর হয়ে গেছে। অলরেডি ভালো সংখ্যক পর্যটক বা আমরা অলরেডি সাজেকে লক্ষ্য করছি। অগ্নিকাণ্ডের ফলে, নিরুৎসাহিতের ফলে এগুলি তো অবশ্যই এখানে শুধু আমার ক্ষেত্রে না, অনেক দেশের ক্ষেত্রে এগুলি একেবারে টুরিস্টরা কমে গেছে, কারণ তাদেরকে অনেক আগে থেকে এগুলি বাতিল করতে হয়েছে। প্রতি বছর লাখো পর্যটকের সমাগম ঘটে সাজেকে। ডিবিসি নিউজ ডেস্ক। গেল বছর সাতক্ষীরার অধিকাংশ বাগানে আশানুরূপ আমের মুকুলের দেখা মেলেনি, তবে এবার দ্বিগুণ মুকুল আশায় হাসি ফুটেছিল চাষিদের মুখে। কিন্তু অসময়ের বৃষ্টিতে চাষিদের সেই হাসি পরিণত হয়েছে বিষাদে। মাত্র একদিনের বৃষ্টিতেই ঝরে গেছে অধিকাংশ গাছের মুকুল, সেই সাথে বেড়েছে পোকার আক্রমণ। খরচ উঠবে কিনা তা নিয়েই চিন্তায় বাগান মালিকরা। তবে ভালো দাম পেলে এবং বাইরে রপ্তানি চালু থাকলে ক্ষতি পুষিয়ে নেওয়ার আশা চাষিদের। বৃষ্টি হয়েছে, হওয়ার পরে এই হাবর পোকায় পুরো বইল কালো করে ফেলাইছে। দেখেন একটা বইল নাই, আমাদের লক্ষ লক্ষ টাকার বাগান কিনা এই আমাদের লস হয়ে যাচ্ছে। গাছে মুকুল প্রচণ্ড পরিমাণ আইছিল, কিন্তু ওই বৃষ্টি হওয়ার কারণে মুকুলগুলো ঝরে গেছে, এই জন্য ফলন এবার কম। বৃষ্টির কারণে আমাদের সমস্ত গাছে হাঁপার পোকা লেগে আমের বইলগুলো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আশা করি আমার বাগানে ফল ভালো, 10-12 লাখ 14 লাখ বেচাকেনা হল হতেই পারে। চাষিদের নানা পরামর্শ দেওয়ার কথা জানালেন কৃষি কর্মকর্তা। কৃষকদের জন্য সুযোগ বৃদ্ধি করা যায় এবং এই আমের উৎপাদন কীভাবে বৃদ্ধি পায় এবং সারা বিশ্বের মানুষ সাতক্ষীরা আম যেন খেতে পারে, সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। এবছর জেলায় আমের চাষ হয়েছে 4118 হেক্টর জমিতে। আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে 50 থেকে 60,000 মেট্রিক টন। ডিবিসি নিউজ ডেস্ক। বিশ্বজুড়ে শান্তি আর ভ্রাতৃত্বের বার্তা নিয়ে এসেছে পবিত্র রমজান মাস। রীতিনীতি আর ঐতিহ্য ধরে রাখতে ব্যস্ত মুসলিম পরিবারগুলো। রমজান উপলক্ষে কেনাকাটায় ব্যস্ত পাকিস্তানের বাসিন্দারা। ভিড় জমেছে করাচির বাজারে। গেল বছরের তুলনায় এবছর পণ্যের দাম অনেকটা স্থিতিশীল থাকায় স্বস্তি ক্রেতাদের মাঝে। প্রথম রোজার তারাবি নামাজ আদায় করতে মসজিদে মসজিদে জমায়েত হন মুসল্লিরা। এদিকে রমজান শুরুর আগে থেকেই পণ্যের চড়া দাম বিরাজ করছে আফগানিস্তানে। তবুও রমজানকে ঘিরে জমজমাট দেখা যায় কাবুলের বাজার। এদিকে জনসংখ্যার দিক দিয়ে বিশ্বের সর্ববৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় শুক্রবার তারাবি নামাজের মধ্য দিয়ে রমজান মাস শুরু হয়। জমে উঠেছে বাহারি ইফতার বাজারও। সিয়াম সাধনার এই মাসকে ঘিরে প্রতি বছরের মতো মিশরের রাস্তাগুলো এবারও সেজেছে নতুন রূপে। বাহারি রঙের ফানুস ও নান্দনিক আলো আলোড়ন ছড়াচ্ছে প্রতিটি বাড়ির বারান্দায়। রয়েছে হরেক রকম খাবারের সমারোহ। রমজানে ব্যস্ত সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাইও। বাহারি রকমের খাবারের দোকানে সরগম অলিগলি রাস্তাঘাট। পিছিয়ে নেই তুরস্ক। মসজিদের মিনারগুলোই জ্বলছে কান্দিল নামের বাতি। টুম্পা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক।
বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় জেলে কাটানো ব্যক্তি ফিলিস্তিনি নাগরিক নায়েল বারগুতি, যার জীবনের বেশিরভাগ সময় কেটেছে বন্দি চার দেয়ালে। ৪৫ বছর থেকেছেন ইসরায়েলি কারাগারে। এর মধ্যে টানা ৩৪ বছর ছিল জেল জীবন। আর এজন্য বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় কারাগারে থাকা রাজনীতিবিদ হিসেবে ২০০৯ সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে উঠেছে তার নাম। নায়েল বারগুতি ১৯৫৭ সালের ২৩ অক্টোবর জন্মগ্রহণ করেন রামাল্লার উত্তরে ফিলিস্তিনি গ্রাম কোবারে। ফিলিস্তিনে ব্রিটিশ ও ইসরায়েলি দখলদারদের বিরুদ্ধে লড়াইয়ে শামিল হওয়া ঐতিহ্যবাহী একটি পরিবারে জন্ম তার। তবে বারগুতির বাবাও ব্রিটিশ বাহিনীর হাতে আটক হয়েছিলেন। অবশেষে তার মুক্তি মিলেছে। বয়সের ভার আর দুঃসহ কারাজীবনে অনেকটাই দুর্বল হয়ে পড়া নায়েলকে বৃহস্পতিবার মুক্তি দেয় ইসরায়েল কর্তৃপক্ষ। মুক্তির পর মিশরে পৌঁছেছেন তিনি। আর এই মুক্তির সাথে জড়িয়ে আছে কত শত আনন্দ আর প্রিয়জনের অশ্রু। তবে আলোচিত এই ফিলিস্তিনি ঘটিয়েছেন এক অবাক কাণ্ড। বন্দি জীবন থেকে মুক্তি পেয়েই প্রাণপ্রিয় স্ত্রীকে দ্বিতীয়বার বিয়ের জন্য পাঠিয়েছেন আংটি। তাতে খোদাই করা আছে দুজনের নামও। ও আমার জন্য আবারও বিয়ের আংটি পাঠিয়েছে। আমাদের বিয়ের সময় যে আংটি ওর হাতে ছিল সেটা কারা কর্তৃপক্ষ কেড়ে নিয়েছিল। নায়েল বেঁচে আছে, এটা আমার জন্য খুবই খুশির খবর। এই আংটি আমাদের ভালোবাসার প্রতীক। নায়েল বারগুতির স্ত্রী ইমান নাফি আংটি হাতে পেয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন। বলেন, এটা আমাদের ভালোবাসার প্রতীক। এত বছর পরও স্বামীর অপেক্ষায় ঘর সাজিয়ে নতুন পোশাক পরে আছেন নাফি। এ যুগে এমন ভালোবাসা চোখে পড়ার মতো। বিশ্ববাসীর কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে এই আবেগ, প্রেম আর ভালোবাসার গল্প। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক।